দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি হাসান ইমাম রুবেল। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি নিয়ে আলোচনা করতে না হলেই হয়তো আপনারা সবচাইতে বেশি খুশি হতেন, কিন্তু ঘটনার ব্যাপকতা এত বেশি যে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে গত বেশ কিছুদিন ধরেই ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নিপীড়নের ঘটনা ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে এবং গত 3.5 মাসের তথ্য যদি আপনাদের সামনে গণমাধ্যমে প্রকাশিত তথ্য যদি বলি, তাহলে 396 জন নারী শিশু এই সময়ের মধ্যে হয় ধর্ষণ নতুবা নানা ধরনের যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তো এই ঘটনায় সমাজের নানা শ্রেণী পেশার মানুষের নাম যেমন যুক্ত হচ্ছে, কিন্তু তেমনি সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত অভিযুক্ত হচ্ছেন এসব ঘটনায়। এই নিয়ে আমাদের সামনে বড় প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে সমাজের মূল্যবোধ কি আমরা হারাতে বসেছি? আসলে সমস্যাটা কোথায়? সেই সমস্যাটাই আজকে আমরা খোঁজার চেষ্টা করব। আর এই আয়োজনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, আছেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শিফা হাফিজ এবং রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তজা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেটি বলছিলাম যে ধর্ষণের ব্যাপকতা বেড়েছে এবং আজকেও একটি বাগেরহাটে একটি মাদ্রাসার অধ্যক্ষ সহ সারা দেশে 9 জনকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে এবং এইটি নিয়ে আমাদের একটি রিপোর্ট রয়েছে। আমি মূল আলোচনায় যাবার আগে সেই রিপোর্টটি। বাগেরহাটের রামপালে মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করতেন নওগাঁর এক ছাত্রী। 11 এপ্রিল রাতে তার উপর পাশবিক নির্যাতন চালায় ফেরদৌস নামে স্থানীয় এক যুবক। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে থানায় অভিযোগ করে পরিবার। পরে অভিযুক্ত ফেরদৌস ও মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে পুলিশ। এছাড়া ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হুজুরকে জানাইছি, হুজুর আসার পরে আমি বলছি যে এই ঘটনা হয়েছে। হুজুর নিয়ে মেয়েটাকে মহিলা ডাক্তার দেখাইছে। টিএসও স্যার তাকে জানালাম এবং কর্তব্যরত ওসিকে ফোন করে জানালাম, আর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজের অন স্টপ ক্রাইসিসে রেফার করে দিলাম। আমি ফোর্স নিয়ে সেখানে যাই, মেয়েটাকে নিয়ে এসেছি। ধৃত ছেলেটাকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং থানাতে নিয়ে এসেছি। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণ মামলায় 1 জন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী কিশোর ধর্ষণ মামলায় 2 জন, নাটোরের বাগাতিপাড়ায় যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জে 3য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় 2 ইউপি সদস্য সহ গ্রেফতার হয়েছে 4 জন। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তাবারক হোসেনের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রংপুরে পান্ডারদিঘি ধাপকামারপাড়ায় 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি মন্টু বর্মন। শিফা হাফিজা, শুরুতে আমি আপনার কাছে যেতে চাই যে আইন সালিশ কেন্দ্র দীর্ঘদিন ধরেই এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, তথ্য সংগ্রহ থেকে শুরু করে নানা ধরনের গবেষণাধর্মী কাজও আপনাদের আছে। আমি যেটি প্রশ্ন করতে চাই যে হঠাৎ করেই মানুষের এই পাশবিক প্রবৃত্তি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লো, নাকি এটি প্রকাশ বেশি পাচ্ছে বলে আমাদের কাছে এর ব্যাপকতা বেশি মনে হচ্ছে? খুব কঠিন প্রশ্ন। ডিম আগে নাকি মুরগি আগে, এরকম একটা ব্যাপার। ঘটনাগুলো ঘটছিল সব অনেক দিন, অনেক সময় ধরেই, তবে প্রকাশ এখন একটু বেশি হয়। আর ইদানিং কিছু চাঞ্চল্যকর হয়েছে কিছু ঘটনা এইসব ব্যাপারে, হয়তো সেই জন্য মানুষের সাহস বেড়েছে। আর বিশেষ করে আমি এখানে বলতে চাই, আমি সবসময় বলি, আমাদের সাংবাদিকরা এই ব্যাপারে আসলে অত্যন্ত গভীরভাবে কাজ করেন। তারা একদম প্রত্যন্ত অঞ্চলে, আজকে না আরও 10 বছর 12 বছর আগে থেকেও বলছি, প্রত্যন্ত অঞ্চলের খবরগুলো এখন আমরা দেখতে পাই। খবর পাওয়াটা সহজ হয়েছে, সেই জন্য জানতে পারি। ঘটনা ভিকটিমরাও মুখ খুলছেন, মানে আগে যারা আড়াল করতেন ভিকটিমরাও মুখ খুলছেন, কারণ স্কুলে যে ঘটনাগুলো হতো আগে আমরা খুব
দেখেছি যে সবসময় বলতেন সবাই যে আমাদের এখানে কিছু হয় না। আমি অনেক কাজ করেছি স্কুল নিয়ে বেশ কয়েক বছর, কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারেন সবাই যে এটা কত বড় একটা অন্যায় এবং এটার প্রতিকারের উপায় আছে, তখন মানুষ মুখ খোলে। এখন মুখ খোলাগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে এটা একটা পজিটিভ লক্ষণ। তার মানে মানুষ আশা করছে কোথাও না কোথাও নিশ্চয়ই এইটার একটা সমাধান হতে পারে, প্রতিকার হতে পারে। ইভেন আমরা যে নুসরাত জাহান রাফির ফ্যামিলিও আমাদের জানিয়েছিলেন এই গত সপ্তাহখানেক আগেও, যে মানুষ যে এইভাবে সবাই মিলে প্রতিবাদ করছে, সবাই পক্ষে এসেছে রাফির জন্য, সেটা ওনাদের অত্যন্ত মানে প্রণোদিত করেছে, উৎসাহিত করেছে। ওনারা অসম্ভব কৃতজ্ঞতা জানিয়েছিলেন। কাজেই একটা হচ্ছে জানা, নিউজ জানে যে এটা একটা অন্যায়, বলা এটাকে অন্যায়। আমার কর্মজীবনে আমি দেখেছি এরকম ঘটনা, সেটা অনেক আগে 90s-এ। তো আমরা যখন জিজ্ঞেস করতাম যে আপনারা এটা কি অন্যায় মনে করেন, সবাই বলে হ্যাঁ এটা তো খারাপ জিনিসটা অন্যায়, তাহলে আপনারা রিপোর্ট করেন না কেন? বলতে আমার সংস্থা তো বলে নাই যে এটা কোনো রিপোর্ট করার বিষয়। সো মানুষ অন্যায় জানলেই সবসময় রিপোর্ট করে না, তখনই করে যখন সে কিছুটা বিশ্বাস আস্থা যোগ পায়। মানে এখানে তথ্যের ঘাটতিও আছে, তথ্যের প্রচুর ঘাটতি। এখনো যে কয়টা আমরা দেখছি এগুলো তো মূলত সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এসছে, এবং এগুলো কত পার্সেন্ট নিউজ আসে আসলে আমাদের জানা মতন অনলি খুবই কম, 1, 2, 3, 4, 5 যদি বলি। এরকম ঘটনা কিন্তু যতগুলো ঘটনা ঘটে তার রিপোর্ট হয় তার থেকে অনেক কম, আর যেটি রিপোর্ট হয় সেটি আবার গণমাধ্যমে আমরা যেমন আসে তার থেকে অনেক এখন কম। যেমন দেখি, এখন তো প্রায় ধর্ষণ আর মৃত্যু যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে এগুলো ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, সেগুলোর বেশ ভালো অংশ কিন্তু কেসও ফাইল করে। এটা একটা আমরা দেখেছি যে একটা প্রোগ্রেস হয়েছে। সো এটা ছিল না তা না, আগে বলা হয়েছে কম, জানা হয়েছে কম, কিন্তু এখন মানুষ একটু বলতে সাহস করে। অনেক প্রত্যন্ত অঞ্চলের খবর আমরা পেয়ে যাচ্ছি, কারণ যোগাযোগ মাধ্যমগুলো ভালো হয়েছে। এবং এই বিষয়টা যে অন্যায়, এইটা কিন্তু মিডিয়া, বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এটাকে বেশ জোরসোরে নিচ্ছেন। তবে আমার মনে হয় এই নেয়াটা আরো অনেক গভীরে যেতে হবে। প্রতিদিন এই ব্যাপারে আলোচনা করতে হবে। নট অনলি যে ঘটনা ঘটলো কি হলো, মোর অফ লাইক আমাদের মেইন প্রবলেম তো হচ্ছে আমরা বেশিরভাগ লোক এখন এটা সম্বন্ধে জানি না, জানার ইচ্ছে প্রকাশ করি না, জানলেও ভালো মতো জানি না যে আমার এটা যে একটা অন্যায় ওটা জানি না। তারপর এটা নিয়ে যে প্রতিকার করা যায় এবং আদার লাইফ ইজ পসিবল। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ধর্ষণ ছাড়াও জীবন যে সম্ভব এবং এটা অধিকার একটা মেয়ের, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনার সুযোগগুলো কম হয়। ইভেন মিডিয়াতে খুবই কম হয়, লেখালেখি তো হয়ই না। এইসব জায়গায়ও এই আপনার ইলেকট্রনিক্স মিডিয়াতে আসলে ওইরকম আলোচনার খুব একটা সুযোগ হয় না। আমার মনে হয় এগুলো আরো অনেক বাড়াতে হবে, তাহলে দেখা যাবে যে ঘটনাগুলো আসবে। আর ঘটনাগুলো তখনই আসবে যখন মানুষ কিছুটা ভরসা পাবে, আমি বললে প্রতিকার হবে। সো এই দেখে এখন মনে হচ্ছে তাইলে কি প্রতিকার কিছুটা করলে হলে হচ্ছে। মানে আমি আজকেও দেখছি আপনি বলতে চাচ্ছেন যে এগুলো যত বেশি প্রকাশ পাবে তত বেশি এটি কমে আসার এবং প্রতিকার পেতে হবে। যেমন আজকে এই একটু আগেই দেখলাম 5 জনের ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু এটা হয়েছে একটা নিম্ন আদালত থেকে, ট্রাইব্যুনাল থেকে, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল থেকে। এখন এটা তো এসে চলে যাচ্ছে হাইকোর্ট, এখন যাবে হাইকোর্ট থেকে কনফার্ম করলে তখন সুপ্রিম কোর্টে যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আর এছাড়া তো আপিল করবে, সবাই বাঁচতে চায়, আপিল করতে চায়। এই বিষয়গুলো এত ধীর গতিতে হয়, এই যে সে একটা আদেশ হলো তারপরে বছরের পর বছর চলে যায়। এইখানে আমরা মনে করি আমাদের যেমন অর্থ ঋণ নিলে সেখানে একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, কিন্তু একটা বেঞ্চ আছে যে ত্বরান্বিত করে সিদ্ধান্ত দিতে পারে। হ্যাঁ, অর্থ ঋণ আদালত। কিন্তু নারী শিশু নির্যাতনের এরকম একটা বেঞ্চ এখন পর্যন্ত আমরা দেখি না। আমার মনে হয় এটা যদি আমরা করতে পারি, কয়েকটা এভিডেন্স তৈরি করতে পারি যে অন্যায় করলে তার শাস্তি হবে এবং সুরক্ষা দেওয়া যাবে যে যার সমস্যা হয়েছে, তাহলে নিশ্চয়ই আরো বেশি এই ঘটনাগুলো মানুষ বলতে। আমি একটু মেহজাবিন হক আপনার কাছে যেতে চাই। মানে ব্যাপকতা বেড়েছে সেটি
শিফা হাফিজার কথায় কিছুটা বোঝা গেল, মানে আগেও ছিল, এখন এটি প্রকাশ পাচ্ছে, এই কারণে মনে হচ্ছে ব্যাপকতা বেড়েছে, কিন্তু স্বাভাবিকভাবে বেড়েছেও হয়তো। কিন্তু এই যে বৃদ্ধির পেছনে সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলো কি কি, মানে হঠাৎ করে মানুষ এই প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ছে? মনস্তাত্ত্বিক কারণ যদি বলেন, একটা মানুষের মধ্যে তার ভালো করার যেমন একটা প্রবণতা থাকে সৃষ্টিশীল কাজের, মানুষের মধ্যে কিন্তু তার আদিম যে প্রকৃতি, সেখানে তার খারাপের প্রতিও কিন্তু কিছু খারাপ কাজ করার প্রবণতাও কিন্তু অনেক মানুষের মধ্যে থাকে। কিন্তু সমাজ যত সভ্য হয়, আমরা ততই কি করছি, আমরা কিন্তু আমাদের মধ্যে যে মানবিক গুণাবলীগুলা, পজিটিভ যে দিকগুলো আছে, সেগুলির চর্চার মাধ্যমে সেগুলির বিকাশ সাধন করি। এখন কিভাবে এগুলা আসলে বিকশিত হবে, পজিটিভ দিকগুলা এবং নেতিবাচক দিকগুলা কিভাবে আমরা কমিয়ে আনতে পারি, সেটা কিন্তু যদি আমরা শুরুর থেকে বলি, একটা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এই বিষয়গুলির বিকাশ সাধনের জন্য পরিচর্যার বিষয় রয়েছে। মূল্যবোধ শেখার প্রথম যদি আমরা পাঠ আমরা পেয়ে থাকি পরিবার থেকে। পরিবারে একটা শিশু কি দেখে বড় হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে কি দেখে বড় হচ্ছে, সেই পরিবারে তার মা তার বোনকে, তার বাবা বা ভাইরা তাকে মানুষ হিসাবে সম্মান প্রদর্শন করছে কিনা, এটা হচ্ছে বেসিক। এখান থেকে কিন্তু সে শিখছে যে নারীকে আবার কিভাবে পরিবারের দেখা শিক্ষাটা হচ্ছে। তো আসে সমাজ থেকে, মানে সেই জন্য সেটা আমি সমাজকে তো আসছি, একটার সাথে একটা তো রিলেটেড। এখান থেকে সে শিখছে যে ওখানে তাকে কিভাবে মর্যাদা দেওয়া হচ্ছে। তারপরে চলে আসছে একটা শিশু শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠান একটা মূল্যবোধ শেখার, একটা সমাজের কৃষ্টি ঐতিহ্য, সেগুলি শেখার একটা বড় জায়গা। কিন্তু একটা দীর্ঘ সময় একটা বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। আজকাল কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা বা এই আপনি বিষয়ের উপরে শিক্ষা যত প্রতিষ্ঠানের কথা বললেন, আমরা সাম্প্রতিক যে প্রবণতা দেখছি, যে অভিযোগগুলো আসছে, আমরা গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখলাম, আমরা ফেনীতে মাদ্রাসার শিক্ষক দেখলাম, আজকে বাগেরহাটে মাদ্রাসার শিক্ষকের কথা শুনলাম, আজকে সন্ধ্যায় একজন শিক্ষককে আটক করা হয়েছে। মানে যাদের নৈতিক শিক্ষাটি দেবার কথা, অভিযুক্ত তাদের বিরুদ্ধেও আসতে শুরু করেছে। কারণ তারা কি প্রকৃত শিক্ষাটা পেয়েছে? তারা তো নৈতিক শিক্ষাটা পাচ্ছে না। আমি সেটাই বলতে চাচ্ছি, আমরা বিষয়গত শিক্ষার উপর যতটা গুরুত্ব দিচ্ছি, কিন্তু একটা সমাজে চলার জন্য একটা মানুষের যে মানবিক গুণাবলী, পারস্পরিক শ্রদ্ধাবোধ, একজন মানুষের ইচ্ছা অনিচ্ছার বা তার মতামত, ভিন্ন মতামতকে যে সম্মান প্রদর্শন, এই জায়গাগুলো আমরা শেখাচ্ছি না। যে কারণে আমাদের এই নৈতিকতাগুলা বিকাশ সাধন হচ্ছে না। আমরা পিছিয়ে পড়ছি, আমাদের মূল্যবোধগুলা হারিয়ে যাচ্ছে। আমরা অনেক বেশি এমফাসিস দিচ্ছি, জোর দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, মুখস্থ করো, জিপিএ 5 পাও, তোমাকে ভালো চাকরি পেতে হবে, ভালো বাড়ি পেতে হবে ইত্যাদি। কিন্তু মানুষ হিসাবে তো তার কিছু করণীয় আছে সমাজের প্রতি। একটা ছেলেকে কিন্তু আমরা শেখাচ্ছি না যে এখন কৈশোর বয়সে পেপার খুললে আমরা দেখছি যে প্রেমে প্রত্যাখ্যান করায় ছুরিকাঘাতে তাকে মেরে ফেলছে বা তাকে ধর্ষণ করছে বন্ধু সহ। আমরা গত পরশুদিন গাজীপুরের এই গাজীপুরের ঘটনা আমরা দেখছি। তাহলে ওই জায়গাটাই কিন্তু ওই শিক্ষার কিন্তু অভাবটা, যে তোমার কাউকে ভালো লাগতে পারে, কিন্তু আরেকজনেরও কিন্তু অধিকার আছে তোমাকে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে তার সেই আবেগটাকে সে কিভাবে সুস্থভাবে মোকাবেলা করবে, এই শিক্ষাগুলোর উপর আমাদেরকে এখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন এসেছে। পরিবার শিক্ষার পরবর্তীতে আমি যেটা বলবো যে সমাজ ব্যবস্থা, কারণ আপনি যেটা বললেন যে সমাজ কিন্তু প্রভাবিত করছে একটা পরিবারকে, আবার এককভাবে একটা পরিবারও কর্মকাণ্ড কিন্তু সমাজকে প্রভাবিত করছে। অতএব সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা, আইনের শাসনটা কিভাবে আছে কি না, কারণ আইন থাকছে, কেউ যদি অপরাধ করে অন্যায় করে পার পেয়ে যায় তখন অন্যেরা কিন্তু এটা সুযোগটা গ্রহণ করে, যেটা আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি হচ্ছে। এগুলি হচ্ছে ধাপে ধাপে, আমি বলবো একদম পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই জায়গাগুলা।
আপনারা দেখছেন যে নুসরাতের ঘটনার ক্ষেত্রে কতগুলা মানুষ এটার সাথে জড়িত ছিল এবং এতটা পরিকল্পনা মাফিক তারা কাজটা করছেন, তারা কিন্তু মনে করেছেন যে এই কাজটা করে আমি পার পেয়ে যেতে পারবো। এত বড় সাহসটা তারা কিভাবে দেখালেন? কারণ তারা জানেন যে তাদের পাশে কেউ দাঁড়িয়েছে, তাদেরকে প্রোটেকশন দিবে। সেটা পুলিশ হতে পারে, সেটা রাজনৈতিক নেতা হতে পারে। এই জায়গাগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, বন্ধ করতে পারি, এবং আপা যেটা বললেন যে এক্সাম্পল আমাদেরকে সেট করতে হবে যে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে, জনসাধারণ যখন দেখবে তখন কিন্তু অন্যেরা ভয় পাবে এই কাজগুলা। পাশাপাশি তাদের মধ্যে আপনার কাছে আবারও নৈতিকতা। ফিরবো, আমি একটু গোলাম মুর্তজার কাছে এই ইস্যুতে যেতে চাই, যেটি মেজাবিন হক বলছিলেন যে মূল্যবোধ হারিয়ে যাওয়া এবং তার জন্য পরিবার, সমাজ এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে গলদের কথা এবং ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কথা, সেটিও কিন্তু উনি উল্লেখ করলেন। এর প্রত্যেকটি আসলে সমাজে নিশ্চিত করবার কথা হচ্ছে রাজনীতিবিদদের, এবং আমরা তাহলে গত 47 বছর বা 48 বছরে এই বিনির্মাণের কাজটি হতে দেখলাম না কেন? সমাজটি এখানেই পড়ে থাকলো। ধন্যবাদ আপনাকে। আগে যে আলোচনাটি হয়েছে সেই আলোচনার সঙ্গে কিছু যোগ করি, যে আলোচনাটা হয়ে গেছে তার সঙ্গে রিপিট না করে আমি একটু অন্যভাবে বলি। আমরা আমাদের সমাজের খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় কিছু শব্দ, যে আমাদের মূল্যবোধ দিন দিন ক্ষয়ে যাচ্ছে, অবক্ষয় হচ্ছে, সামাজিক অবক্ষয়, আমরা তীব্রভাবে তার মধ্যে আছি। এখন আমি বিষয়টিকে দেখি যে মূল্যবোধ বা সামাজিক অবক্ষয় বা রাষ্ট্রীয় অবক্ষয় যাই বলি না, এগুলো তো কোনো বায়বীয় শব্দ নয়, সমাজ তো কোনো বায়বীয় শব্দ নয়। আমরা সমাজটাকে যেভাবে তৈরি করেছি সেই সমাজ আমাদেরকে সেইভাবেই প্রতিদান দিচ্ছে। অবক্ষয়, মূল্যবোধ, এই আমরা তো তার মধ্যে এই বিষয়গুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা দেখে শুনে জেনে বুঝে এমন একটা সমাজ তৈরি করেছি যেই সমাজ থেকে আমরা এই ফলাফলগুলো এখন পাচ্ছি। দেখেন, আপনার কথা বলতে গেলেই আমাদের এখন যা ঘটছে তা সমাজেরই অংশে, সেই সমাজ আমরা নিজেরা তৈরি করেছি, এই রাষ্ট্র তৈরি করেছে। সুতরাং এই রাষ্ট্র তৈরি করেছে এবং রাষ্ট্র যারা পরিচালনা করেছেন তাদের দায় এখানে সবচেয়ে বেশি। এখন এখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ঘটনা ঘটছে, আপনি খেয়াল করে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে, এখন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ঘটনা ঘটছে এবং শিক্ষকরা এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আপনি ঘটনার ব্যবস্থাপনার জায়গাগুলোতে আসেন, দেখেন ঘটনার ব্যবস্থাপনার জায়গাগুলোতে আপনি তৃণমূল পর্যায়ের কিছু স্কুল, কিছু মাদ্রাসার অধ্যক্ষ বা শিক্ষক বা তৃণমূল পর্যায়ের কিছু মানুষ যারা এই অপকর্মটি করছে, তাদেরকে আপনি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে অন্তত মামলা বা গ্রেপ্তারের জায়গাটিতে অধিকাংশ ক্ষেত্রে আমরা যাচ্ছি। এই জায়গাটির চিত্রটি এরকম। আপনারা যে প্রতিবেদনটি দেখালেন, সেই প্রতিবেদনটি যে কয়েকটি ঘটনা দেখা গেল সেখানেও সেই রকম একটা চিত্র দেখা যায়। কিন্তু এই ঘটনাটি যদি আরেকটু উপরে আসে, এই ঘটনাটি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘটাক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঘটাক ঘটনাটি, কিন্তু সেই ক্ষেত্রগুলোতে আমরা কি করছি? আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু বছর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে একটা পরিণতি পেয়েছিল, কিন্তু তার প্রেক্ষিতে মূল যে অভিযুক্তরা তাদের সবাইকে কিন্তু আমরা শাস্তি দিতে পারিনি। তাদের মূল যে অভিযুক্ত সে কিন্তু বিদেশে চলে গেছে পালিয়ে। এই কথাটি এভাবে বলা যায়, আবার অন্যভাবে বলা যায় তাকে যাওয়ার সামগ্রিক পরিকল্পনা তৈরি করে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে। কে পাঠিয়ে দিয়েছে? আমরাই পাঠিয়ে দিয়েছি, আমাদের এই রাষ্ট্রযন্ত্র পাঠিয়ে দিয়েছে, এই সমাজ পাঠিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছে বলতে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এখন আপনি উল্লেখ করলেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের, কতদিন ধরে আপনি শুনছেন যে একটি ঘটনা ঘটছে, একজন শিক্ষকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, তার টেলিফোন সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। আপনি কি দেখেছেন যে এই ব্যবস্থা নেওয়ার জায়গাতে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখেছেন বা কোনো ধারাবাহিকভাবে আন্দোলন হচ্ছিল? ধারাবাহিকভাবে আন্দোলন হচ্ছে। আমাদের উপাচার্যের বিরুদ্ধেও আমরা এরকম এই অভিযোগ দেখেছি। আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দেখবেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যিনি প্রধান, তাকে দেখবেন, শ্রদ্ধা রেখে বলছি, তাকে দেখবেন তিনি প্রতিদিনই বা সপ্তাহে 2 বার বা 3 বার রাজনৈতিক কলাম লেখেন, রাজনীতি নিয়ে তিনি কলাম লেখেন। রাজনীতি নিয়ে কলাম লেখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য নিষিদ্ধ নয়, তিনি অবশ্যই সেটি লিখতে পারেন। কিন্তু আমি দেখি না যে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেটি নিয়ে তিনি কোনো কলাম লিখেছেন। আমি দেখি না যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি
তিনি বছরে 22 দিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, সেটা নিয়ে মঞ্জুরি কমিশনের কোনো প্রতিক্রিয়া আমি দেখি না। আমি তো একজন বাংলাদেশের নাগরিক, পাবলিক বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের নাগরিকদের অর্থে চলে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলছে আমি দেখব না? গোপালগঞ্জের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো কর্তৃপক্ষ থাকবে না? সাময়িক বহিষ্কার কি কোনো শাস্তি হতে পারে? একজন ভিসি বলছেন রাজাকারের বাচ্চা, আমরা অবক্ষয় নিয়ে কথা বলছি, একজন ভিসি তার শিক্ষার্থীদের বলছেন রাজাকারের বাচ্চা, সেইখানে মাসের পর মাস শিক্ষার্থীরা আন্দোলন করছেন, দেখার কি কেউ নাই? আমি তো দেখছি যে দেখার কেউ নাই এই রাষ্ট্রযন্ত্রে। তো দেখার যদি কেউ না থাকে, তাহলে আমরা শুধু কিছু শব্দ বলবো মূল্যবোধ, আমরা শুধু শব্দ বলবো অবক্ষয়, এটি যেন মনে হয় যে একটা বায়বীয় ব্যাপার। এটা বায়বীয় নয়। এই যে অবক্ষয়, তো রাজাকারের বাচ্চা বলার মধ্যে অবক্ষয়। এখন আপনি তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিয়ে বলেন যে আমাদের এই সমাজ তৈরি করতে হবে, সমাজ ঠিক করতে হবে, তো সমাজ কিভাবে ঠিক করবেন? সমাজ তো আকাশ থেকে কেউ এসে আপনার ঠিক করে দিবে না। আপনি আইনের শাসনের কথা বলছেন, আপনি বললেন 3.5 মাসে 396 জনের একটি পরিসংখ্যান দিলেন। আমরা দেখছি বাংলাদেশ, আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করলাম যেই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘটনাটির কথা বলেন, বিশেষভাবে নির্দেশ দেন, বিশেষভাবে তদারকি করেন, সেই ঘটনাটি একটা গতি পায়। এখন 396 জনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘটনার ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, তাহলে 395টির ক্ষেত্রে কি হবে? আমাদের কিন্তু এরকম একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টি দেখেন সেই কাজটি হয়, যেটি দেখেন না সেই কাজটি হয় না। তো তাহলে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে এখন 396 জনের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিবেন? বিশেষ নির্দেশ ব্যাপারটা কি? নির্দেশ কি দেয়া নাই? ওই পুলিশকে কি নির্দেশ দেয়া নাই যে যার বিরুদ্ধে অভিযোগের সাথে তাকে ধরতে হবে? রাষ্ট্রের তো একটি স্বাভাবিক নির্দেশনার ভিত্তিতেই চলবার কথা, এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়ে গেল কিভাবে? এখন পড়ে গেল তার কারণ হচ্ছে, একটি রাষ্ট্র, একটি সমাজ, আপনি যাই বলেন, সমাজ তার স্বাভাবিক যে নিয়ম কানুনের মধ্য দিয়ে চলার কথা, তার যে গতিতে চলার কথা, আপনি যখন সেই গতিপত্র, যে নদীর গতিপথ যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে সেই নদীটি চেষ্টা করে সে একে বেঁকে অন্যদিকে চলে যাওয়ার। যতদূর পর্যন্ত সে যেতে পারে ততদূর পর্যন্ত সে পানি চুইয়ে যেতে থাকে, একটা পর্যায়ে গিয়ে ওই নদীটি মরে যায়। তো আমরা যেটা করছি, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে, আইনকে, প্রশাসনকে স্বাভাবিকভাবে চলতে দিচ্ছি না। স্বাভাবিকভাবে চলতে না দেওয়ার কারণে যেটি হচ্ছে, সেই কারণে এখন যে বিশেষ নির্দেশনার ব্যাপার আসছে, এখন তনুর ক্ষেত্রে বিশেষ নির্দেশনা নাই দেখে মামলাটি চাপা পড়ে গেছে, ত্বকির ক্ষেত্রে বিশেষ নির্দেশনা নাই দেখে সেটার কথা আমরা ভুলে গেছি, সাগররুনির ক্ষেত্রে বিশেষ নির্দেশনা নাই বলে আমরা বিষয়টি ভুলে যাচ্ছি। কই নাই, সবগুলোতেই বিশেষ নির্দেশনা ছিল, সবগুলো তারপরেও কিছু হয় নাই। না, বিশেষ নির্দেশনার জায়গাতে আমি আসছি। আমি যেটা আমরা একটু বাগেরহাটে যেতে চাই, সেখানে আমাদের রিপোর্টার সংযুক্ত আছেন আরিফ, আমরা আরিফের কাছে একটু যেতে চাই। আরিফ, আজকে তো বাগেরহাটে দুটি জায়গায়, এক হচ্ছে রামপালে এবং আরেকটি ফকিরহাটে দুটো ঘটনা ঘটেছে, এবং রামপালে একজন মাদ্রাসা শিক্ষক এবং একজন মুদি দোকানদারকে আটক করা হয়েছে এই অভিযোগে। এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে? পরবর্তী কি আপডেট আছে আপনার কাছে? হ্যাঁ, এই ঘটনায় তো পৃথকভাবে দুইটি মামলা হয়েছে, কিন্তু এখানে প্রথমে একটু ফকিরহাটে একটু ঝামেলা হচ্ছিল। এখানে যখন আমি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যখন কথা বলেছি, ওনারা তখন প্রথমে বলেছিলেন না, বিষয়টা এত ছোট বাচ্চার সঙ্গে কোনো ধর্ষণের ঘটনা ঘটতে পারে না। এরপরে আরও কিছু তথ্যপত্র সংগ্রহ করে যখন কথা বললাম, যখন হসপিটালে গেল, 3 বছরের যে শিশুটি দর্শিত হলো, সেখানে কিছু ফুটেজ আমাদের হাতে আসলো। এরপরে আমরা পুলিশের সঙ্গে কথা বললাম, একটা পর্যায়ে তারাও নিশ্চিত হলো যে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং তাৎক্ষণিকভাবে এখানে যিনি ধর্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে মামলাও কিন্তু রুজু হয়েছে। আর হচ্ছে রামপালের যে বিষয়টা, এখানে অধ্যক্ষ আসলে অনেকাংশেই দায়ী। কারণ হচ্ছে যখন রাতের বেলায় তার হোস্টেলে যে 10 বছরের যে একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী যে রাতের বেলা একজন মুদি দোকানদারের হাতে ধর্ষিত হয়েছে, তো ওই ঘটনাটা ওই রাতেই কিন্তু জেনেছে মাদ্রাসা কর্তৃপক্ষ, যিনি হোস্টেল সুপার ছিলেন তিনিও জেনেছেন, কিন্তু তখন ওখানে যিনি অধ্যক্ষ তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেননি। মেয়েটির বা শিশুটির কিন্তু চিকিৎসার ব্যবস্থা করেছেন, কিন্তু পরবর্তীতে যে এই ধর্ষকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এটা কিন্তু তিনি করেন নাই। আর না করার কারণে কিন্তু তখন এখানে যারা ভুক্তভোগী তারা কিন্তু তাদের পরিবারের থেকে এখানে মামলা করা হয়েছে,
এবং সেই মামলায় মাদ্রাসা যিনি অধ্যক্ষ তিনি আটক হয়েছেন এবং মামলা করা হয়েছে তার অধ্যক্ষের স্ত্রীকে এবং ওই হোস্টেল সুপারকেও আসামি করা হয়েছে। তো দর্শক এবং মাদ্রাসা যিনি অধ্যক্ষ তিনি দুইজন আটক গ্রেপ্তার আছেন, আর এরপরে এখনো আর দুইজনকে কিন্তু আরিফ আমরা বুঝতে পেরেছি এবং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা দুটি ঘটনায় দেখলাম যে শিশুদের ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এর জন্য দায়িত্ব নিয়ে থাকেন তারা শুরুতে গ্রহণ করতে চান না, এইটুকু আমি একটি দেখলাম। আমরা এই আলোচনায় ফিরবো আবারও, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসি। মুক্ত মঞ্চে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম মুক্ত মঞ্চে। আমরা কথা বলছি সাম্প্রতিক ধর্ষণ ও নারী নিপীড়ন নিয়ে। আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিফা হাফিজা, আর রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা। শিফা হাফিজা, আমি আপনার কাছে আসতে চাই এবার। যেটি আমরা বিরতির আগে আমাদের বাগেরহাটের প্রতিনিধি যেটি বলছিলেন, এবং দুটি অভিযোগই যখন আসে তখন প্রথমটির ক্ষেত্রে যেটি ফকিরহাটের ঘটনাটির কথা বললেন যে পুলিশ এটি গ্রহণ করতে চাননি, বিশ্বাস করতে চাননি। আবার মাদ্রাসার অধ্যক্ষের ক্ষেত্রেও একই কথা বললেন যে তিনিও প্রথমে এটি অস্বীকার করেছেন। আমরা কিন্তু ফেনীর নুসরাতের ঘটনাও দেখি, যখন সে এটি অভিযোগ আকারে নিয়ে গেছেন এবং তাকে যখন পুড়িয়ে মারা হলো, সেই সময়ও আইন শৃঙ্খলা বাহিনী থেকেই এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তাহলে মানুষ আসলে কোন সাহসটা নিয়ে এই অভিযোগগুলো নিয়ে যাবে? আসলে তো আমাদের বিবিএস এর 2015 ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের রিপোর্টে বলেছিল 2% মানুষ এইসব নারী নির্যাতন এইসব ব্যাপারে 2% লোক পুলিশের কাছে দেয়। তারও আবার একটা ফ্র্যাকশন অফ দ্য পিপল অনলি গেট দ্য রেজাল্ট। তো না যাওয়ার প্রথম কারণই হচ্ছে পুলিশের চরিত্র। পুলিশ নারী বিদ্বেষী চরিত্র। পুলিশ নারীকে ওই সেক্সুয়াল অবজেক্ট ছাড়া আর কোনোভাবেই দেখে না। নুসরাতের কেস, সে নিজে ওসির কাছে বলছে, ওসি বারে বারে ওকে ধমকাচ্ছেন, তুমি মুখ ঢেকে রেখেছো কেন, তুমি কাঁদছো কেন, এটা কান্দার মতন কোনো বিষয় হয় নাই, সব শুনেছেন। উনি বলেছেন বুকে কিছু হয়নি, কিছুই, হ্যাঁ, তা বুকে হাত দিয়েছে নাকি, এইসব তুমি নিজে নিজে গেছো কিনা। লাস্টে উনি বলেছেন, হ্যাঁ সব শুনলাম, এটা আমি আইনমতো ব্যবস্থা নিব, তবে এটা এমন কিছু না যে কানতে হবে কিংবা কিছু করার মতন। এই পুলিশ কি জানে না যে এটা একটা ক্রিমিনাল অফেন্স হচ্ছে? তাইলে সেটা কাজেই নুসরাতের এত বেশি সাহস, তারপরেও সে বলেছে। তার মা প্রথমে প্রতিবাদ করেছেন স্বয়ং গিয়ে সিরাজউদ্দৌলার কাছে, তারপর সিরাজউদ্দৌলা বলেছে যে আমার ল এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের সবাই আমার হাতে। উনি নিজে গেছেন আওয়ামী লীগের প্রেসিডেন্টের সভাপতির কাছে, সভাপতি বলেছে চুপ করে যান, এটা বলতে হবে না। তারপরে তিনি কেস করেছেন। অল দ্য প্রসেস দে হ্যাভ মেনটেন, একটা কমপ্লেন করার, একটা অ্যালিগেশন তৈরি করার। সেইখানে আমরা দেখেছি আমাদের টোটাল সিস্টেম ফেল করে গেছে। কেউ নাড়াচাড়া করেন নাই, কেস হয়ে গেছে, পরীক্ষা দিতে গেছে মেয়ে, তখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি একটা বিশেষ নজর থাকা উচিত ছিল যে এখানে একটা এরকম ঘটনা আছে। সেই পরীক্ষার হলে সবাই ছাদে উঠানামা করছে, পেট্রোল নিয়ে যাচ্ছে। কোথায় ছিল তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? 144 ধারা। তার মানে কি সিস্টেম কাজ করছে না। আমাদের যখন ছোট বাচ্চারা, প্রায়শই আমরা জানি যে তারা তাদের বাবা মা কিংবা গার্জিয়ান, কিন্তু মানুষ তো আক্রান্ত হয়ে রাষ্ট্রের কাছেই যাবে, কিন্তু আমরা সেখানে রাষ্ট্রকে তো দেখলাম যে একটি কিশোরীর সাথে পুরো রাষ্ট্র, সেই অংশটি ওখানে কিশোরী ভার্সেস রাষ্ট্র, এরকম একটি জায়গায় আমরা সবাই তার এগেইনস্টে। আমি যেটা বলছিলাম, আমাদের যত আমরা স্টাডিগুলো করি, যে ডেটাগুলো করি, শিশুদের প্যারেন্টসরা কিংবা গার্জিয়ানরা সহজে যেতে চান না, কারণ বাচ্চাটাকে নিয়ে এত আবার ওই নাড়াচাড়া করাটা খুবই ডিফিকাল্ট, তাই তো? তো সেই জন্য প্রায়শই তারা যেতে চান না। আর যখন যান, এই যে ঘটনা দুটোই দেখলেন আপনি, সেখানে তার শিক্ষকই হোক আর সেখানে আমাদের থানা হোক, কেসগুলো নেয় না। রিসেন্টলি আমরা একটা কাজ করছিলাম, সে বধির, মুখে কথা বলতে পারে না, তার রেপ সে পুরোটাই প্রকাশ করেছে। তার মা একদম বুঝেছেন, মা মিনতি করছেন যে এটা রেপ হয়েছে, কিন্তু কেউ সেই কেসটা নিচ্ছে না, কারণ তারা মনে করে যে এই কেসগুলো নেবার মতন তাদের দায়িত্ববোধগুলো নেই। কাজে আমাদের অ্যাক্সেস টু দ্য পাওয়ার, অ্যাক্সেস টু দ্য অথরিটি, অ্যাক্সেস টু দ্য ল এনফোর্সিং অথরিটি অলমোস্ট জিরো।
আমি নিজেও তো সাহস করব না। জাস্ট ভাবেন আমার যদি কিছু হয় আমি কি আমার থানাতে যাব? আমি এখনো ঠিক জানি না আমার সেই সাহস হবে কিনা। বন্ধু বান্ধবকে হয়তো আমি বলতে পারি, কিন্তু আমি থানাতে যাব কিনা আমার সন্দেহ আছে। কারণ থানাতে আমাকে আবার সেকেন্ড রেপ, থার্ড রেপ, ফোর্থ রেপ করতেই থাকবে। মেহজাবিন হক, আমরা যেটি দেখছি যে সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ বা শিশু নির্যাতনের বিষয়টি বেড়েছে, মানে একদম যেটি পেডিফেলিয়া ব্যাপার হিসেবে আসে, মানে এটি কেন ঘটছে? আমি বলবো না যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা সবাই মানসিকভাবে অসুস্থ বা সাইকোপ্যাথ, এটা আমি মনে করি না। সুস্থ মানুষই স্বাভাবিক কাজকর্ম করছেন, কিন্তু শিশুদের দুর্বলতার, তারা অবুঝ, তারা বোঝে না, এই সুযোগটা তারা গ্রহণ করছে। এখন আপনি দেখেন যাদের আমরা দেখলাম, এই যে একটু আগে দেখা গেল ছোট 10 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, যেখানে ঘটনা ঘটিয়েছে। আপনি এটিকে সুযোগ হিসেবে বলছেন, এটি তাকে কি ইনস্টিগেট করছে? মানে এমনিতে সবসময় আলোচনায় আসে যে কেউ কোনো মেয়ে রেপড হলে বা নির্যাতনের শিকার হলে বলে যে সে উগ্র পোশাক পরেছিল, তাই উদ্দীপক পোশাক পরেছিল, এই কারণে হয়েছে, এবং এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। কিন্তু একজন শিশুকে তো দেখে সেরকম উদ্দীপিত হওয়ার মতো কোনো ব্যাপার নেই, তাহলে কেন ঘটছে? এই জায়গাটাই তো প্রশ্ন, যে সেখানে তো ওকে সেক্সুয়াল অবজেক্ট ভাবছে কি করে, এটাই তো একটা অবাক কাণ্ড। যখন একটা লোক এরকম ভাবতে পারছে, এবং দেখেন যে তার যে আবার অ্যাক্সেস নাই, তার ঘরে হয়তো বউ আছে বা একটা ব্যবস্থা তারও আছে হয়তো, কিন্তু তারপরও সে এই জিনিসগুলা সে করছে। সো এখানটায় আমি আবারও সেটা বলছি, তার বেড়ে ওঠার জায়গাটায় এবং তার সঙ্গ, তার পরিবেশ, সেটা একটা বড় ভূমিকা পালন করছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ বলছি, আমরা অনেক এগিয়ে গেছি। একইভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা আনহেলদি সাইটগুলোতে ভিজিট করছে। ওই যে বললাম যে মানুষের মধ্যে তার নেতিবাচক জায়গাগুলোকে ট্রিগার করে দিচ্ছে। যখন সে ট্রিগার্ড হচ্ছে, অ্যারাউজাল তার মধ্যে হচ্ছে, তখন সে মনে করছে যে এটাই বোধহয় সেফ, কারণ ও প্রতিবাদ করতে পারবে না। সো এটা একটা বড় রিজন যে ওই জায়গাগুলোর থেকে তারা আক্রমণ করছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাদেরকেও এখন আমাদের যে অবস্থা হয়েছে, এবারে এই যে ইলেকট্রনিক্স ডিভাইস আমরা যে অবাধ করলাম, সেটি কি সমাজে নেতিবাচক প্রভাব ডেকে আনলো? এটা ভালো দিকও যেমন রয়েছে, সমাজকে প্রস্তুত না করেই এই ডিভাইসটি নিয়ে আসলাম। এটার জন্য আমাদের কিছু প্রস্তুতি দরকার। যেমন স্কুল কলেজে আমাদের যদি সেক্স এডুকেশন বা যখন বেড়ে উঠছে, এই জায়গাগুলো যেমন একটা প্রয়োজন আছে, ওরকম সব জায়গায় কিন্তু আমাদেরকে কিছু সচেতনতা ডেভেলপ করা দরকার যে কি হতে পারে। এই জায়গাগুলোর যদি এক্সপোজারগুলো বেশি হয়ে থাকে, একটা মানুষ বেকার কিছু করছে না, সে আনহেলদি সাইটগুলো ভিজিট করছে, তার মধ্যে অ্যারাউজাল থাকছে, তখন সে যাকে আশেপাশে যাকে পাচ্ছে, সে 6 সন্তানের মাই হোক, তাকেও ছাড় দিবে না, 3 বছরের বাচ্চা তাকেও ছাড় দিবে না। আমি বলবো না যে সবাই এটা করবে, কিন্তু কিছু কিছু লোক এই জায়গাগুলো করছে। কিন্তু এখন এসে তো আপনি তো বলতে চাই, সেটা হলো দেখছে বললেই করছে। ইয়েস, এটার জন্য উচিত ছিল আমাদের সেক্সুয়ালিটি রাইট শিক্ষা, এগুলো করলে হয়তো এটার আমরা আর একটু বেটার বিহেভিয়ার পেতাম। তবে 100% লোক তো আর করছে না, কিছু কিছু লোক করছে। আমি তো মনে করি না এটা শুধুমাত্র ছবি দেখছে বলে, রোজ হচ্ছে বলেই গিয়ে এসে করছে। এটা একটা মনোবিকৃতি আমার মনে হয়, এবং সমাজে এটা খুব ভালোভাবে এটা একটা জায়গা করে নিয়েছে। আরেকটা কারণ হচ্ছে এই যে আমার একটা মানে নারী শিশু হোক আর যাই হোক, নারী বিদ্বেষী একটা মনোভাব আমরা সারাক্ষণ শুনছি। ওয়াজে মসজিদের যে কোনো মাইক বাজলেই আমরা শুনছি নারীর প্রতি যে একটা মানে কিরকম বিষাক্ত বিষ ছড়ানো হচ্ছে, যে হাউ দে আর ইভিল। এটা কিন্তু সমাজ নিচ্ছে, আরো এই জন্য নিচ্ছে। এইটা কয়েকদিন আগে টাঙ্গাইলে একজন পাকিস্তানি তরুণী ধর্ষিত হয়েছে বলে একটি খবর এসেছে, এবং সেখানে যে নিউজটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এবং নিউজের নিচে অজস্র কমেন্ট যেটি ঠিক হয়েছে, 71-এর প্রতিশোধ হয়েছে। এই মানসিকতাটা কেন এই যে হচ্ছে এখন পৃথিবীর সব জায়গায় কিন্তু কিছু না কিছু হয়। এগুলো ঘটনা যে হয় না তা না, যে কোনো দেশে হয়, কিন্তু সেখানে বিচার হয়। আমি সব মানে অনেক আগে থেকে দেখেছি, একটা দেশে যখন সভ্য দেশ এগুলো হয়, একটা ঘটনা হয়,
তার লোকাল টিভি, ডিফারেন্ট টিভি মাধ্যমগুলো কন্টিনিউয়াসলি ফোকাস করে, নট টু ফোকাস ওই মেয়ের মা কি ছিল, ওই মেয়েটা কখন খারাপ ছিল, ফোকাস করে মেয়েটা কোথায় গেছিল, কিভাবে হয়েছিল, কার সাথে সম্পৃক্ততা হয়েছিল, কোন জায়গায় কোনো আলামত পাওয়া যাচ্ছে কিনা, যাতে ওই কমিউনিটির অন্যান্য মানুষ এই বুদ্ধিটা নেয় এবং তারাও সেটার খোঁজ খবর নেয়। সবাইকে ওইভাবে ফোকাসে রাখে। হ্যাঁ, বিচার হচ্ছে, সবাই যেন হেল্প করে। আমাদের দেশে তো ঠিক তার উল্টো, মিডিয়া রোলটা এইসব ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ থাকে মোস্ট অফেন। কেন সে কাপড় পরলো কিংবা এগুলো, মানে এই বিষয়গুলো আনাই উচিত না তারপরে মিডিয়া। আমাদের কোনো জায়গায় কোনো বিচার নেই, যেটা একটু আগে মুর্তজা সাহেব বলেছেন, মনে হয় যেন কোনো গার্জিয়ান মানে পোশাকের তর্কটি আর এখন জাস্টিফাইড থাকছে না, এটা তো একেবারেই থাকছে না, এটা মানসিকতার মনোবৈকল্য বলে আমি মনে করি। আমরা একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন। গোলাম মুর্তজার কাছে আবারও ফিরতে চাই, যেটি শিফা হাফিজা তার আলোচনায় বলছিলেন যে সিস্টেম ওয়ার্ক করে না ফেনীতে। মানে আমরা বারবারই দেখি যে একটি ঘটনা ঘটে এবং সিস্টেম ওয়ার্ক করে না। এই সিস্টেম ওয়ার্ক করছে না, বারবারই এই ঘটনা কেন? আমরা সিস্টেমটাকে সেইভাবে তৈরি করিনি দেখেই সিস্টেমটা সিস্টেম ওয়ার্ক করছে না। সেই জায়গায় আসার আগে আমি একটি কথা বলতে চাই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে মিডিয়া বা গণমাধ্যমের এই সমস্ত ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে এখন আর কোনো নারী শিশু নিপীড়ন হবার পরে, এখন না বেশ কিছু বছর ধরে, এখন আর ওই নারীটির কি কি দোষ সেটি আর এখন গণমাধ্যম, অন্তত মেইন স্ট্রিম গণমাধ্যম সেই সংবাদটি খুঁজে বের করে না। যদিও এই নুসরাতের ঘটনার সময়ে চেহারা এবং পরিবারের লোকেদের নাম আড়াল করার চেষ্টা করা হয়, যদিও সাংবাদিকদের দায় আছে, বিশেষ করে নুসরাতের এই ঘটনাটির সময়ে স্থানীয় পুলিশ, স্থানীয় রাজনীতিবিদ, স্থানীয় প্রভাবশালী চক্র যেমন দায়ী, একই রকম ভাবে সেখানকার স্থানীয় সংবাদকর্মীরাও দায়ী, কারণ তারাও এটির অংশ। পুলিশ যা করেছে স্থানীয় সংবাদকর্মীরাও তাই করেছে, কেউ কেউ তাই করেছে। একজনও যদি করে সেও সাংবাদিক, আপনি বা আমিও সাংবাদিক, সুতরাং দায়টা সবার উপরে পড়ে। পুলিশের সবাই করে না, কিন্তু পুলিশের যিনি করে পুরো দায়টা সবার উপরে পড়ে। এই জায়গাটির কথায় আসলে আর আগের অংশে আমি যে কথাটি বলেছিলাম যে এই যে নির্দেশ দেওয়ার যে ব্যাপারটি, এখন বিশেষ নির্দেশ দিতে হয়, তাহলে হবে কিভাবে? এটা হয় কি যে আমরা সবগুলো আলোচনা করি, এই ধরনের ঘটনা থেকে শুরু করে অধিকাংশ ক্ষেত্রে আমরা সব অ্যাডহক ভিত্তিক আলোচনা করি। একটি ঘটনা আমার সামনে আসে, তখন আমি সেই ঘটনাটি আনতে, যেমন এখন আমাদের আলোচনা, আমি একটা বড় জনগোষ্ঠী, শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এই চিত্রটি দেখছি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, অন্তত নুসরাতের বিচারটি অন্তত হোক। এই যে অন্তত বিচারটি হোক, তার মানে আগেরগুলো সব আমি বাদ দিয়ে দিলাম, আগেরগুলোর বিচার দরকার নেই, অন্তত নুসরাতের বিচারটি হোক। এই অন্তত দিয়ে যে একটা দেশ চলে না, অন্তত দিয়ে যে একটা সমাজ চলে না, বিচার হলে সবারই বিচার হতে, এটা তো একটি প্রক্রিয়া, যেটা বলা হচ্ছে যে সিস্টেম ওয়ার্ক করছে না। তো সিস্টেম যদি ওয়ার্ক না করে তাহলে এই অন্তত একটি বিচার হবে না। বিচার হতে হলে সবগুলোর বিচার হতে হবে, একটা প্রক্রিয়া থাকতে হবে। বিচারের মধ্য দিয়ে যদি ঘটনার ফাঁকফোকর দিয়ে যদি এই অধ্যক্ষ, ফেনীর এই অধ্যক্ষ, তিনি যদি নির্দোষ হন, হ্যাঁ তিনি বিচারের মধ্য দিয়ে বের হয়ে আসবেন, তাতে তো কোনো সমস্যা নাই। তাকে তো আমরা জোর করে ফাঁসি দিতে বলছি না, আমরা বা যারা বিচার চাইছে তারা তো সেটি করছে না, তারা বলছেন এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। তদন্ত যে জায়গাগুলোতে হচ্ছে না, কিছু জায়গা এখনো কিন্তু অন্তরালে রয়ে গেছে। দেন ওসি বাঁচাতে চাইছে একজনকে, ওসিকে বাঁচাতে চাইছেন আরেকজন, এখনো কিন্তু এই সিস্টেমটির মধ্যে থেকে যাচ্ছে। আমি ওখানে একটা অদ্ভুত নেক্সাস লক্ষ্য করা যায় যে যেই অধ্যক্ষের কথা বলা হচ্ছে যে তিনি সাবেক জামাত নেতা, আবার তাকে সমর্থন যোগাচ্ছে ক্ষমতাসীন দলের নেতা। মানে এই নেক্সাসটা কিভাবে সম্ভব? এই নেক্সাসটা এই যে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেনা পাওয়ার জায়গাটিতে। আর আরেকটি জায়গাতে আমাদের করা দরকার, সেটি হচ্ছে একটি ঘটনা, একজন শিশু তিনি যখন নিপীড়নের শিকার হন, বিষয়টি একটা বিভৎস পর্যায়ে যায়, তখন আমরা যখন ওই ঘটনাটি শুনি, ওই ঘটনাটি এক ধরনের আমাদের ভেতরে, আমাদের মনোজগতে এক ধরনের নাড়া দেয়। সবার নাড়া না দিলেও একটা অংশের নাড়া দেয়। এর বাইরে যখন ধর্ষণ করা হয়, সেই পর্যন্ত হলে আমরা অতটা নাড়া দেয় না আমাদের বিবেককে। যখন ধর্ষণ করে হত্যা করা হয়, তখন আরো অনেকটা নাড়া দেয়। আপনি খেয়াল করে দেখবেন নুসরাতের ঘটনা, নুসরাত নিপীড়নের শিকার হয়ে কান্নাকাটি করছে, আমরা সবাই জানছি কম বেশি ঘটনাটি, কিন্তু নুসরাতের মারা যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তার মারা যাওয়ার পরে যেভাবে আমাদের ভেতরে প্রতিক্রিয়া হলো, নুসরাত পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ভেতরে সেই প্রতিক্রিয়াটি হলো না। একটু কথা এসেছিল এখানে, দুই তিনটা প্রসঙ্গ এসেছে। একটি প্রসঙ্গ এসেছে, আপনি বলছেন যে পোশাক,
এখন তনু বা নুসরাত এদের ক্ষেত্রে তো পোশাক কোনো মানে হিসেবের মধ্যে পড়ে না। আর এই পোশাক নিয়ে যারা কথা বলেন, মানসিকভাবে শতভাগ ধর্ষণকারী মানসিকতা ধারণ যারা করেন, তারা ছাড়া এই পোশাক নিয়ে আর কারো পক্ষে কথা বলা সম্ভব হয় না। আর আরেকটি অংশ, এই যে ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে আমরা সবাই দেখছি, একটি সমাজে যখন অন্যায়, অনিয়ম, অনৈতিকতা যখন মাথাচাড়া দিয়ে ওঠে, অন্তত সামনে আসে, তখন সেই সমাজে কিছু মানুষ থাকে, তার মধ্যে লেখক থাকেন, তার মধ্যে সাংবাদিক থাকেন, তার মধ্যে সম্পাদক থাকেন, তার মধ্যে শিক্ষক থাকেন। এই শ্রেণীটির মধ্যে সাধারণভাবে এই শ্রেণীটি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তো এই শ্রেণীটি তখন সমাজে এমনভাবে কথা বলেন, সত্যকে সুনির্দিষ্ট করে তুলে ধরেন। একজন সংবাদকর্মীও যদি পারিপার্শ্বিক বাস্তবতায় কোনো একটি বিষয় তুলে ধরতে না পারেন, সাহস না করেন, সাহস শব্দ দিয়ে বললাম ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে, সেই সমস্ত জায়গাতে বুদ্ধিজীবীদের একটি ভূমিকা থাকে, শিক্ষক, সাংবাদিক সবাই মিলে একটি ভূমিকা থাকে। আমরা এই জায়গাটিতে আমরা যেটি দেখছি, আমাদের এই সচেতন সমাজটি, বুদ্ধিজীবী সমাজটি, এরা পাওয়া না পাওয়ার জায়গাতে চলে গেছে, এরা পদ পদবীর লোভের জায়গাতে চলে গেছে, যে কারণে এরা চোখ বন্ধ করে বসে থাকে। ধরেন শিশুদের নিয়ে, আমাদের এখানে শিশুদের নিয়ে যিনি বা যারা লেখেন, যিনি বা যাদের লেখা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মুগ্ধ হয়ে পড়েন, যাদের দিকে তাকিয়ে থাকেন, আপনি দেখবেন এই বিষয়গুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, তাদের কোনো লেখা নেই। আপনি খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা, আমি আগে বলছিলাম কোনটি যৌন নিপীড়ন, কোনটি যৌন নিপীড়ন না, কোনটি আমাদের বিবেককে নাড়া দেয়, কোনটি বিবেককে নাড়া দেয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন করতে গেল, ভিসির কাছে তাদের কিছু দাবি ছিল। তারা যখন আন্দোলন করতে গেল, যখন তারা বসেছিল, গেটের বাইরে বসেছিল, সেই সময় তারা যৌন নিপীড়নের শিকার হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কয়েক মাস আগের ঘটনা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কি দেখেছিলাম? প্রক্টর বলেছিলেন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। এখন যারা নিপীড়নের শিকার হয়েছেন, তারা গণমাধ্যমের সামনে এসে কথা বলছেন, সেই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, যেখানে একটা উচ্চমার্গের মানুষ বসবাস করেন, তাদের কাছে এটি গ্রহণযোগ্য হচ্ছে না। অর্থাৎ আপনি অ্যাডহক ভিত্তিতে আলোচনা করছেন, আপনি আইনের শাসনকে বিদায় করে দিয়েছেন, বিদায় করে দিয়ে আপনি এখন এমনভাবে দেশ পরিচালনা করছেন, এমনভাবে সমাজ পরিচালনা করছেন, যেই সমাজে আপনি আইনের শাসন বিষয়টিকে একটা জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমরা একটু মেহজাবিন হকের কাছে একদম যেতে চাই। সংক্ষেপে আসলে এই যে ঘেরারূপের মধ্যে আমরা পড়েছি, এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি, একদম যদি সংক্ষেপে বলেন। আসলে আমাদের যে সব দিক থেকে কিন্তু সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টাটা নিতে হবে, যাতে আমাদের পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, পুরুষদের মন মানসিকতায় পরিবর্তন আনা, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা, এবং আমাদের যে ধর্মীয় চর্চাটা হচ্ছে সেটা কিন্তু প্রকৃত ধর্মীয় চর্চা হচ্ছে না। আমরা বাইরের লেবাসধারী বা এই জায়গাগুলোর মধ্যে অনেক বেশি মনোযোগী দিচ্ছে, অথচ আমাদের মনোযোগটা দেওয়া উচিত যে সত্যিকারের মানুষ হিসাবে বেড়ে ওঠার জন্য আমাদের কি কি দিকগুলোকে নজর দিতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা প্রপারলি হচ্ছে না। অতএব পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা, সমস্ত জায়গায় এই পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এখানে আমি আরেকটি জাস্ট বলে নিতে পারি যে একটা জিনিস, মানে পায়ে যদি পচন ধরে আঙ্গুলে, আমি কিন্তু পাটা কাটতে পারি, হাতে পচন ধরলে কাটতে পারি, কিন্তু মাথায় পচন ধরলে মাথাটা কিন্তু কাটলে আর কিছুই থাকছে না। এই দিকটা মনে রেখে আমাদের যদি উপর থেকে নিয়ে সমস্ত জায়গায় যদি আমাদের এই ব্যাপারটার দিকে আমরা গুরুত্ব দেই, তাহলে মাথায় পচন ঠেকানোর উপায়টা কি? তিনটা ব্যাপার বলি। একটা হচ্ছে নারী শিশু নির্যাতনের অপরাধকে নাম্বার 1 প্রায়োরিটি দেয়া, সেটা যেমন বিচার বিভাগীয় মাধ্যমে, কারণ যেটা একটু আগে বললাম যে স্পেশাল বেঞ্চ কেন হচ্ছে না, এইটাকে ত্বরান্বিত করা। আরেকটা ব্যাপার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ব্যাপারে সর্বোত্তমভাবে তৎপর হতে হবে, শিক্ষিত, এডুকেটেড হতে হবে, এটাকে কিভাবে ডিল করতে হয়। এবং স্কুলগুলোতে এই মুহূর্তে আমি যেটা দেখছি, স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইটা নিয়ে প্রচুর আলোচনা, এটা নিয়ে এইটা কি, কেন, কিভাবে একটা মানুষ জীবন কাটাতে পারে, যে কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট ছাড়া জীবনের অধিকার তার আছে, সেরকম সেই শিক্ষাটা শুধু শিক্ষার্থী না, শিক্ষকদেরকে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি যদি হয়, তার কমিউনিটির সাথে এই ব্যাপার নিয়ে আন্দোলন তৈরি করা। গোলাম মুর্তজা, শেষ কথা কি বল? না, খুব সংক্ষেপে যেটি বলা, একটি ঘটনা দিয়ে আরেকটি চাপা দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার। যারা এই ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত, তাদের যদি আমরা নির্মোহভাবে তদন্তের মাধ্যমে বিচার করতে পারি, তাহলে এই ঘটনাটির
ক্রমান্বয়ে উন্নতি ঘটবে, একদিনে বন্ধ হয়ে যাবে না। কিন্তু সেই যে কাজটি যদি করতে না পারি তাহলে আমরা শুধু এইরকম আলোচনা করে যেতে পারবো, কিন্তু তাহলে আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপতর হবে। শেষ করি একটি বক্তব্য, যারা আজকে মনে করছেন যে আমি নিরাপদ আছি, আমার সন্তান নিরাপদ আছেন, তাদের আয়নার সামনে দাঁড়িয়ে বলা দরকার, দেখা দরকার, একবার ভাবা দরকার তিনিও নিরাপদ নয়, তার স্ত্রী, বোন বা সন্তান কেউই নিরাপদ কেউই আসলে নিরাপদ না। ধন্যবাদ গোলাম মুর্তজা, ধন্যবাদ অধ্যাপক মেহজাবিন হক এবং শিফা হাফিজা এই রাতে সেই গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।